আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনাকে 2-3 ক্লাস আগে আমাদের এক ফ্রেন্ড বলছিল স্যার ওই যে আইসিটি ক্লাসটা শুক্রবার সকালে চেঞ্জ করার জন্য স্যার। তা আপনি বলছেন যে আপনি কথা বলবেন অফিসে। হ্যাঁ হ্যাঁ তো ওই স্যার আমাদের তো পরে শুক্রবারে কোনো আপডেট দিলেন না। শুক্রবারে সকালে না হলে ভালো হয়। ইনফরমেশনটা একটু আবার বলো তো। স্যার আমরা বলছিলাম যে ফ্রাইডেতে স্যার সকাল 9টায় ক্লাস করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এইটা স্যার আমরা অন্য কোনো ডেইসে 3টা ক্লাস একসাথে করতে পারি, প্রবলেম নাই। আচ্ছা। অথবা ফ্রাইডেতে হলে স্যার একটু লেটে করলে ভালো হয়। আমরা মিসের সাথেও কথা বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ তো মিস বলছে যে আপনাকে জানাইতে, তো আমরা তো অলরেডি জানাইছিলাম, তো আপনি কোনো আপডেট দেন নাই, জন্য হ্যাঁ স্যার আবার একটু মনে করে দিলাম। বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই শুক্রবারে সকালে না হলে ভালো হয়, তাই তো? অন্য যে কোনো দিন তোমার 3টা হলো সমস্যা নেই স্যার। তিনটা হলে প্রবলেম না। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি দেখি কারণ মোটামুটি। স্যার ওদিন পার্টিসিপেন্টস খুবই কম থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মিস ওইটা বিরক্তি ফিল করে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখি কথা বলবো। আমি আসলে ভুলে গেছিলাম, মাঝখানে একটু ব্যস্ততা ছিল অন্য কারণে। আচ্ছা আমি কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার সবাই আমার একটা ভালো? কোশ্চেন। হ্যাঁ স্যার বলেন। স্যার সেকশন ডি তে আমার একটা ফ্রেন্ড পড়ে, ওদের মনে হয় কোনো এক্সামের কথা বলেছিল। স্যার আমাদের কি কোনো এক্সাম হওয়ার সম্ভাবনা আছে এই 1-2 মাসের মধ্যে? 1-2 মাসের খবরটা এত আগে বলা কষ্ট। তবে রিসেন্টলি 10-15 দিনের মধ্যে নাই, এটা কনফার্ম আর কি। 10-15 দিনের মধ্যে পরীক্ষার কোনো সম্ভাবনা নাই। ওদেরকে যদি বলে থাকে জানি না। বিসেকশন স্যার ওদের বলেছিল যে, স্যার ও তো টিচারের নামটা বললো না, তো ও আমাকে বললো যে ডিসেম্বরের ফার্স্টে মেবি এরকম কিছু একটা বলেছিল যে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। তাই স্যার আপনাকে জিজ্ঞেস করলাম আগে থেকে প্রিপারেশনের জন্য। ডিসেম্বর না, ডিসেম্বর তো দেরি আছে, মাত্র নভেম্বর মাস শুরু। তবে পরীক্ষার বিষয় নিয়ে এখনো আসলে ওইভাবে কোনো আলোচনা হয় নাই। হ্যাঁ, তো হয়তো উনি বলতে পারে তোমাদের মোটিভেশনের জন্য। তবে যাই হোক, তোমরা পড়াশোনা করতে থাকো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরীক্ষা যখনই হবে 15 দিন আগে তোমরা মোটামুটি জানতে পারবে। হ্যাঁ, তো পরীক্ষার বিষয় নিয়ে এখনো ইয়ে হয় নাই। তবে তোমাদের যে ইয়েটা পাঠ্যসূচি সেখানে তোমার সম্ভবত বলা আছে যে 2টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে নর্মালি আর কি একটা পরীক্ষা নেওয়ার কথা আর কি। তো যাই হোক, তো বিষয়টা নিয়ে এখনো কথা বলা হয় নাই বা ওইভাবে এখনো ইয়ে হয় নাই। কারণ আগামী 15 তারিখ থেকে তোমাদের সেকেন্ড ইয়ারদের পরীক্ষা শুরু হবে। হ্যাঁ, তো ওদেরটা শেষ না হওয়ার আগে তোমাদের পরীক্ষা হবে না, এটুকু বলা যায়। তবে তোমরা প্রিপারেশন নিতে থাকো তোমরা। হ্যাঁ, নিজেকে প্রিপেয়ার করো। বিশেষ করে তোমাদের যেহেতু ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার 2টা চ্যাপ্টার প্রায় মোটামুটি হয়ে যাচ্ছে বলা যায়, অলমোস্ট, তাই না? বিভিন্ন জি স্যার। প্রায় 2টা চ্যাপ্টার, তবে 2টা। স্যার হ্যাঁ বলেন। স্যার পরীক্ষা হওয়ার লিস্ট 15 দিন আগে তো আমাদেরকে জানানো হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ এক্স্যাক্ট 15 দিন আগে লিস্ট অবশ্যই তোমরা জানতে পারবা পরীক্ষার বিষয় নিয়ে। ওকে, তো এই জন্য তো অরিড হওয়ার কিছু নেই। তবে তারপরও তোমরা যখন যে চ্যাপ্টারটা পড়ানো হয়ে যাচ্ছে তোমরা বাসায় পড়তে পারো। কারণ তোমরা পড়াশোনার বিমুখ থেকো না, এটা হচ্ছে কথা। কারণ হঠাৎ করে পরীক্ষার ডেট চলে আসলে তখন যেন তোমাদেরকে মানে বেশি ইয়ে না হতে হয়, মানে বেশি কষ্ট ফিল করতে না হয় বা টেনশন না হয়। এই জন্য তোমরা আগে থেকে নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকো। ওকে, তো জি স্যার। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। জি স্যার। হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা ফর্মালি ক্লাস শুরু করি। মোটামুটি আমাদের পার্টিসিপেন্ট চলে আসছে অনেকেই, 54 চলে আসে, এর মধ্যে চলে আসবে হয়তো। আর তোমরা সবাই ইসে চ্যাট বক্সে তোমাদের ইয়েটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। চ্যাট বক্সে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার একবারই দিবে তোমরা। হ্যাঁ, একাধিকবার কেউ লিখবে না, একবারই লিখবে। আরেকটা বিষয় হচ্ছে, একজন যদি আরেকজনের ইয়েটা লিখে ফেলে তাহলে কিন্তু সেটা কিন্তু ইয়ে করা যায়, আইডেন্টিফাই করা যায়। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কে লিখছো সেটা কিন্তু এখানে কিন্তু ইয়ে হয়,
মানে দেখা যায় যে কে লিখছে এটা, কারণ তুমি যখন লিখছো তোমার নাম এবং রোল নাম্বার সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি লিখছো এটা। তো কার আইডি থেকে এটা লেখা হচ্ছে এটা কিন্তু মানে খুবই স্পষ্টভাবে এটা বোঝা যায়। সে কারণে একজনেরটা যে প্রেজেন্ট নাই তারটা কোনোভাবেই লাগবে না, লিখলে কিন্তু তোমরা কালার্ড হয়ে যাবা যে কে এটা করছো। হ্যাঁ, সো সে কারণে এটা কখনোই করবে না। ওকে, এটা একটা বিষয়। আর তোমরা রেগুলার ক্লাস করার চেষ্টা করো, কারণ তোমরা 60-র উপরে কেন অ্যাটেন্ডেন্স হচ্ছে না এটা বুঝতেছি না। আমাদের স্টুডেন্ট কিন্তু 76, সেখানে আমি তো 62 হাইয়েস্ট আমি পেয়েছি, কিন্তু এর বেশি পাচ্ছি না। দু একটা সেকশনে আমি যতটুকু খোঁজ নিলাম তাতে প্রায় 70 আপ স্টুডেন্ট কিন্তু অ্যাটেন্ড করে ক্লাসে। তো আমাদের এখানে কেন এটা করছে না, তোমাদের জানাশোনার মধ্যে কেউ যদি এরকম থাকে যারা এখনো ক্লাস করছে না নিয়মিতভাবে, তাদেরকে একটু মেসেজ দিয়ে দিও। তারা কিন্তু, যেহেতু আমরা অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করছি, এটা কিন্তু খুব স্ট্রিক্টলি আমরা এটা মেনটেন করব, ঠিক আছে? যেহেতু অনলাইনে বাসায় বসে ক্লাস করার অপশন আছে, হ্যাঁ, বাসায় বসে ক্লাস করার সামান্ত ঐশী নিজেকে মিউট করে নাও। সামান্তা ঐশী তুমি নিজেকে মিউট করে নাও। ওকে, সামান্তা ঐশী তুমি মিউট করে নাও নিজেকে। ওকে, তো যেটা বলছিলাম আমরা, তো তোমরা যারা এখনো ক্লাস করছে না, তোমাদের যদি পরিচিত কেউ হয়ে থাকে তাদেরকে তোমরা ইনফর্ম করো, তাদেরকে একটু জানাও যে তোমরা ক্লাস রেগুলার করো, কারণ অ্যাটেন্ডেন্সটা কিন্তু আমরা খুব স্ট্রিক্টলি এটা করব, মেনটেন করব। কারণ হচ্ছে যেহেতু এটা বাসায় বসে ক্লাস করাটা কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, এমন না যে শিক্ষা প্রতিষ্ঠানে এসে তোমাদেরকে করতে হচ্ছে, আসা যাওয়া কষ্ট হচ্ছে, সেরকম কোনো বিষয় না। তোমরা বাসায় বসে নিয়মিতভাবে ক্লাস করো এবং পড়াশোনার সাথে থাকো, তা না হলে কিন্তু তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টা মাথায় রেখে আমরা চেষ্টা করছি যে আমাদের ক্লাসে যেন অ্যাটেন্ডেন্সটা অন্ততপক্ষে 95 to 100% যেন সবসময় থাকে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। ক্লিয়ার? তো তোমরা যারা তোমাদের পরিচিতর মধ্যে যারা এখনো ক্লাস করছে না নিয়মিতভাবে, তাদেরকে একটু তোমরা ইনফর্ম করে দিও যদি তোমাদের পরিচিত বন্ধু বান্ধব কেউ থেকে থাকে। ওকে, তো যাই হোক, আমরা ফর্মালি আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো ছিলে, নাকি? ইনশাআল্লাহ সবাই ভালো আছো তো, নাকি? জি স্যার, ভালো। আলহামদুলিল্লাহ। তো আজকে মূলত আমরা আমাদের কততম ক্লাস বলো তো দেখি? 5 নম্বর ক্লাস, তাই না? আজকে আমরা মূলত আমাদের 5 নম্বর ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রর দ্বিতীয় অধ্যায় নিয়ে মূলত আমরা আলোচনা করছিলাম। তো দ্বিতীয় অধ্যায়ের মূলত আজকে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, সেই বিষয়টা অলরেডি আমি দিয়েছি, তোমরা গুগল ড্রাইভে তোমাদের ওয়েবসাইটে এটা অবশ্যই নিশ্চয় তোমরা কি দেখো। ক্লাস শুরু করার আগে ক্লাসে আমরা যে ইয়েটা দিই, এটা কিন্তু ফেসবুকে পাবা না। ইয়েস স্যার। হ্যাঁ, এটা মূলত তোমাদের যে ঢাকা সিটি কলেজের যে ওয়েবসাইট আছে, যেখানে তোমাদের যে ইয়েটা দেওয়া আছে, সেখানে কিন্তু সব ইনফরমেশন তোমরা পাবা। হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ, স্যার আমার না ওই যে আমি যে কলেজ ওয়েবসাইট থেকে যে আইডিটা খুলেছিলাম না, স্টুডেন্ট আইডি, স্যার ওইখানে না আমার হচ্ছে কোনো রকমের অনলাইন ক্লাসের ইটাও শো করে না, আবার যে যে লেকচার গুলা যে রিপিট আমি রেকর্ড পাবো, আমি সবগুলো স্যার আপনার ফেসবুক গ্রুপ থেকে আমি কালেক্ট করা লাগে, আমি না ওইখান থেকে কোনো ইনফরমেশনই পাচ্ছি না, আমি জানি না কেন। ফেসবুক গ্রুপে হয়তো সবকিছু অনেক সময় দেয়া থাকে না, কিন্তু বিশেষ করে আমরা এই স্লাইড গুলো কিন্তু ইসে দিই না, ফেসবুকে দিই না। ফেসবুকে হয়তো ইয়েটা দিয়ে দিই, ভিডিও লিঙ্কটা দিয়ে দিই, কিন্তু ভিডিও লিঙ্কটা আমাদের কিন্তু ইসের যে ঢাকা সিটি কলেজের যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু সব ইনফরমেশন পাবো তোমরা। তোমাদের যেখানে এন্ট্রান্স আছে, বিশেষ করে সি সেকশনের ইসে কিন্তু তোমাদের এন্ট্রান্স থাকবে, তোমরা যারা স্টুডেন্ট তারা ইজিলি কিন্তু সেখান থেকে সব ক্লাস আপলোড করতে পারবা, সেখান থেকে তোমরা সব ক্লাস তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ফ্রিকোয়েন্টলি এটা দেখতে পারবে। কারণ তোমরা যখন কোনো কিছু না বুঝবে তখন সেটা বারবার দেখলে কিন্তু তোমাদের এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপরেও যদি না বুঝো কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে এসে দেখা যাচ্ছে তোমরা কিন্তু ক্লাসে টিচারদের কাছে ফোন করে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, আমি শুনছি। স্যার আমি কিন্তু ওইখান থেকে স্যার পাই না, আমি ক্লাসের ওইখান থেকে না স্যার, মানে আমাদের ওই অনলাইন ওয়েবসাইট থেকে না আমি ক্লাসের স্যার কোনো ইনফরমেশনই পাচ্ছি না। কিন্তু এটা আসলে পাওয়ার কথা, কেন পাচ্ছ না আমি সেটা কেন যেমন কেন পাচ্ছ না সেটা বুঝতে পারছি না, কিন্তু এটা পাওয়ার কথা। হ্যাঁ, তো তোমরা ওখানে সার্চ দিয়ে দেখতে হয়।
হ্যাঁ হ্যাঁ, ওটা সার্চ দিয়ে দেখো। আর যারা পাচ্ছে তুমি তাদের সাথে একটু কথা বলো, কারণ আমরা স্টুডেন্টের ইয়ে দিয়ে কখনো ঢুকি নাই তো আমরা, যে কারণে বলতে পারছি না। স্টুডেন্টদের তরফ থেকে তোমরা যারা পায় নিশ্চয় তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ তো সেখান থেকে পাচ্ছে, তোমরা একটু কমিউনিকেট করো। বা তুমি যে পাচ্ছ আমি একটু বলে দিলাম, তোমরা অন্তত ফেসবুকে তোমরা এটা নক করো, তাকে একটু বলে দিও যে আসলে কোন প্রসিডিওরে বা কিভাবে এটা মেনটেন করলে তোমরা ওয়েবসাইট থেকে সব ইনফরমেশন পাবে। তোমরা একটু হেল্প করো অন্যদেরকে, ঠিক আছে, যারা এটা ঢুকতে পারছো বা সেখানে এন্টার করতে পারছো। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের ক্লাসের কার্যক্রম আজকে শুরু করি, কারণ অনেক সময় অলরেডি পার হয়ে গেছে, তো না হলে আমরা শেষ করতে পারবো না। তারপরও ক্লাস শেষ করার পরে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা সেটা অবশ্যই লাস্টে আমরা কিছু সময় রাখার চেষ্টা করব, তখন তোমাদের কোশ্চেন গুলো যথাযথভাবে আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো তোমরা চ্যাট বক্সে অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বারটা অবশ্যই লিখে ফেলো। একবারে বেশি কেউ দ্বিতীয়বার লিখবে না, এবং কেউ আরেকজনেরটা অ্যাটেন্ডেন্স দিবে না। এটা দিলেই কিন্তু সেটা অবশ্যই ধরা পড়বে যে কে দিচ্ছে, এটা এই বিষয়টা কিন্তু আইডেন্টিফাইড, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো আমি আবার একটু রিমাইন্ড দিলাম তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু চলো আমরা আমাদের ক্লাসের আজকের যে পাঠ্যসূচি আছে সেই পাঠ্যসূচি নিয়ে মূলত আমরা আমাদের আলোচনা শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকের ক্লাসে আমরা মূলত দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এবং নমুনা উত্তর। অর্থাৎ তোমরা নিশ্চয়ই তোমাদের ইসের সাথে পরিচিত আছো তোমরা, যে তোমাদের কোশ্চেন কিভাবে হতে পারে, এটা আমরা প্রথম ক্লাসে কিছুটা হলো আইডিয়া দিয়েছিলাম। সেখানে মনে আছে যে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে, সেখানে 30 মার্কস থাকবে, এবং সিকিউ অর্থাৎ সৃজনশীল কোশ্চেন থাকবে তোমার 70 মার্কসের। ঠিক আছে, 11টা কোশ্চেন থাকবে, তোমাদের 7টা কোশ্চেনের আনসার করতে হবে। আর এমসিকিউ 30টা কোশ্চেন থাকবে, 30টা কোশ্চেনেরই আনসার করতে হবে। ওকে, তো আমরা মূলত আজকের ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। কারণ কিভাবে তোমাদের এমসিকিউ আনসার করতে হবে, কিভাবে তোমরা এমসিকিউর জন্য প্রিপেয়ার্ড করবে নিজেদেরকে, এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকে মূলত আমরা সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন যেটাকে আমরা বলি, সৃজনশীল প্রশ্ন, এটা কিভাবে কোশ্চেন আসতে পারে এবং কিভাবে সেটার আনসার আমরা তৈরি করতে পারবো, এই বিষয়টা নিয়ে বেসিক্যালি আমরা আজকের ক্লাসটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন থেকে উত্তর তৈরির পদ্ধতি, তো আমরা আলোচনা করবোই আজকে। পাশাপাশি তোমাদের জন্য একটা নমুনা কোশ্চেন দিয়ে দিয়েছি, যেটা তোমরা বাসায় আনসারটা নিজেরা তৈরি করবে, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের কাছ থেকে এটার আনসারটা জানতে চাইবো। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। তো শুরুতেই আমরা একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি, এবং এটা কিভাবে আনসার তৈরি করতে হবে, কিভাবে আনসার তৈরি করব, সেই বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই তোমরা নিজেদেরকে একটু মিউট করে নিতে হবে। দেখে আমি করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, তোমাদেরকে মিউট করে দিলাম, কারণ তোমরা কথা বলতেছে, কেউ কেউ কারো কারো মাইক্রোফোন অন ছিল, আমি সেটা অফ করে দিলাম। তবে তোমরা কথা বলার সময় অন করে নিয়ে আবার তোমরা অফ করে দিবে, নিজেকে আবার মিউট করে ফেলবে, কারণ তা না হলে তোমাদের সবার কথা যদি শোনা যায়, বা ওইখানে পার্সোনালি বাসার মধ্যে কথা বলছে, সেই কথাগুলো কিন্তু আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এই বিষয়টা একটু খেয়াল করো। ওকে, সব সময় কথা বলার পরে আবার নিজেকে মিউট করে ফেলবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা সৃজনশীল প্রশ্ন আমরা দিয়েছি, এবং এটার একটা নমুনা উত্তর, কিভাবে উত্তর তৈরি করতে হবে এই বিষয়টাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তো সেটা নিয়েই মূলত আমরা আজকের পুরো ক্লাসটা আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো যে এখানে একটা কোশ্চেন, একটা প্রথমে দেখো উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক নিশ্চয়ই তোমরা বোঝো, এটা একটা জাস্ট গল্প, ছোট্ট একটা গল্প। দেখো একটু খেয়াল করে, যে মিস্টার রশিদ নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা গড়ে তোলেন। কারখানায় উন্নত মানের পণ্য সামগ্রী উৎপাদিত হওয়ায় বিদেশে পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, কিন্তু স্থানের অভাবে কারখানার আয়তন বৃদ্ধি করতে না পারায় যোগান বৃদ্ধি করতে পারছে না। এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল। তো দেখো একটু খেয়াল করে, এখানে ছোট্ট একটা গল্প, কিন্তু এই গল্পটাকে আমরা বলি উদ্দীপক, স্টিমুলি। হ্যাঁ, তো এটা আসলে দেখো ছোট্ট একটা গল্প। গল্পটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে মিস্টার রশিদ নামক একজন ভদ্রলোক
নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা গড়ে তোলেন। রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা গড়ে তুলেছেন। তো এখন একটু খেয়াল করো যে এখানে ওই কারখানাতে উন্নত মানের পণ্য সামগ্রী উৎপাদিত হয়, বিদেশে তার পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই কারখানাতে সে তার যে প্রোডাক্টটা সে তৈরি করছে, বিশেষ করে যেহেতু এটা গার্মেন্টস কারখানা, তার মানে এখানে বিভিন্ন ধরনের ড্রেস উৎপাদন করা হয়ে থাকে। তো এখন তার এই ড্রেসগুলো বিদেশের পণ্যের বাজারে তার চাহিদাটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো এখন কোশ্চেন হচ্ছে, যেহেতু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে তার কি করা উচিত? তার অনেক বেশি পণ্য উৎপাদন করা দরকার, তাই না? তো এই জন্য দেখো এখানে বলছে যে কিন্তু স্থানের অভাবে কারখানার আয়তন সে বৃদ্ধি করতে পারছে না। তার মানে তার যে কারখানাটি আছে সেই কারখানাটা আরো বেশি এক্সপান্ড করা দরকার, বৃদ্ধি করা দরকার। কেন? কারণ তার বিদেশে কিন্তু ব্যাপক চাহিদা, মানে অনেক বেশি অর্ডার পাচ্ছে, কিন্তু সেই অর্ডারগুলো সে ক্যাপচার করার জন্য, অর্ডারগুলোকে ক্যাচ করার জন্য তাকে আসলে কি করতে হবে? উৎপাদন বাড়াতে হবে। আর উৎপাদন বাড়াতে গেলে তার কারখানার আয়তন বৃদ্ধি করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে তার মনে করো কারখানার যে আয়তন সেটা আসলে সে বৃদ্ধি করতে পারছে না। কেন পাচ্ছে না? হয়তো দেখা গেল তার আশেপাশে জায়গার অভাব, জায়গার সংকট, আশেপাশে হয়তো তার নিজের কোনো জায়গা নাই, বা সেই জায়গাটা সে এখন কিনতেও পারছে না, এরকম যে কোনো প্রবলেম হতে পারে। এক্সকিউজ মি। এখন এই প্রবলেমের কারণে সে কি করতে পারছে না? সে তার যোগানটাকে বাড়াতে পারছে না, সাপ্লাইটাকে বাড়াতে পারছে না। কারণ যেহেতু সে উৎপাদন করতে পারছে না, তার মানে সে তার সাপ্লাইটাকেও বৃদ্ধি করতে পারছে না। তো এখন এই পরিস্থিতিতে আসলে তোমার মিস্টার রশিদের কি করণীয়, বা আসলে আমাদের মানে সিচুয়েশনটা হচ্ছে কিছু কোশ্চেন, এই উদ্দীপকের আলোকে কিছু কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করা হবে। সেই কোশ্চেনগুলো তোমাদেরকে আনসার করতে হবে। কিভাবে দেখো সেটাই, কিভাবে আনসার করতে হবে, কিভাবে কোশ্চেন থাকতে পারে, এই বিষয়টা নিয়ে বেসিক্যালি আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ক নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো তোমরা। শ্রম গতিশীলতা কি? শ্রমের যে গতিশীলতা, সেই শ্রমের গতিশীলতা বলতে আমরা কি বুঝি? এটা নিশ্চয়ই আমরা দেখো থিওরিটিক্যাল যে আলোচনা আমরা করছিলাম সেখানে কিন্তু শ্রমের গতিশীলতা বলে একটা পয়েন্ট ছিল। শ্রমের গতিশীলতা কাকে বলে মনে আছে তোমাদের? শ্রমের গতিশীলতা বলতে কি বুঝি আমরা, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। তো এখন কোশ্চেনটা দেখো, ওখান থেকে কিন্তু একটা, তার মানে এই ক নাম্বার যে কোশ্চেনটা থাকবে, এই কোশ্চেনটার আনসার যদি তোমাদেরকে দিতে হয় তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে? পাঠ্যপুস্তকের সম্পর্কে তোমাদের নলেজ থাকতে হবে। তার মানে পাঠ্যপুস্তকের যে জ্ঞান সেটা যদি তোমাদেরকে অর্জন করতে না পারো, তার মানে তোমরা যদি বই না পড়ো, তাহলে কিন্তু এই ক নম্বরের কোশ্চেনের আনসারটা কোনোভাবেই দেওয়া সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই কিন্তু বই পড়তে হবে। বই পড়ার কিন্তু কোনো বিকল্প নেই। আমরা যে টপিক অনুযায়ী যে জিনিসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম, এই টপিকগুলো, প্রত্যেকটা টপিক সম্পর্কে কিন্তু তোমার ভালো আইডিয়া থাকতে হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। তো ভালো রেজাল্ট কে করতে চায় না? অবশ্যই প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট করতে চায়। কিন্তু কোশ্চেন হচ্ছে আমাদের যে আমরা ভালো রেজাল্ট সবাই করতে চাই, কিন্তু কিভাবে করতে চাই, কিভাবে করতে হবে, এই বিষয়টাই কিন্তু আমরা বুঝি না। আর না বুঝার কারণে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট করতে পারি না। তো আবার ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা চেষ্টা করি না। মানে আমার ইচ্ছা আছে কিন্তু দেখা যাচ্ছে যে উপায় আমি খুঁজে বের করি না, বা দেখা যাচ্ছে যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি না। তো এই দুইটা বিষয় যদি আমরা কম্বিনেশন না করতে পারি তাহলে কোনোভাবেই কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব না। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই বিষয়টা কিন্তু ভুলে গেলে চলবে না যে টেক্সট বইয়ের কিন্তু কোনো বিকল্প নাই। টেক্সট বই আমাদের ভালো করে পড়তে হবে। অর্থাৎ আমরা যে টপিকগুলো নিয়ে রিসেন্টলি আলোচনা করেছি, এই প্রত্যেকটা টপিক নিয়ে তোমরা বাসায় ভালো করে স্টাডি করবে, বোঝার চেষ্টা করবে। কোনো টপিক না বুঝলে সেটার অবশ্যই অপশন আছে তোমাদেরকে শেখার বা জানার, কারণ তোমরা কোশ্চেন করার অপশন আছে, তোমরা জানার চেষ্টা করবো। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই তোমাদেরকে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। আশা করি প্রত্যেক টিচারই যথেষ্ট কোঅপারেটিভ, এবং তোমাদের যে কোনো কোশ্চেনের আনসার তারা দিবে, বিরক্ত হবে না। এবং আশা করি তোমাদেরও সেই তোমাদের পক্ষ থেকে সেরকম আগ্রহ কিন্তু অবশ্যই থাকতে হবে। কারণ স্টুডেন্টের আগ্রহ যদি না থাকে তাহলে টিচার কিন্তু তাদেরকে শেখাতে পারে না। তো এই জন্য স্টুডেন্টের আগ্রহটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ তুমি শিখতে না চাইলে তোমাকে জোর করে কেউ শেখাতে পারবে না। এই জন্য তোমার আগ্রহটা বেশি থাকতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমে যে কোশ্চেনটা দেখো একটু খেয়াল করে, শ্রমের গতিশীলতা কি? শ্রম গতিশীলতা বলতে কি বুঝি আমরা একটু খেয়াল করে। এটা আমরা বলতে পারি যে শ্রমের গতিশীলতা কি, বা শ্রম গতিশীলতা, এটা ভুল না, রাইট? তো শ্রম গতিশীলতা বলতে আমরা কি বুঝি এটা আমাদেরকে
এই আনসারটা তৈরি করতে হবে। তাহলে এই আনসারটা আমরা কোথায় পাবো? একদম সরাসরি বইয়ের মধ্যে পাবো। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের প্রথম 1 মার্কসের যে কোশ্চেনটা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে 4টা কোশ্চেন আছে দেখো, ক খ গ ঘ, এই 4টা কোশ্চেনের আনসারটা হবে তোমার কিভাবে? 4টা কোশ্চেনের আনসার হবে, দেখো মার্কসটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে। প্রথম ক নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে 1, যেটা আমরা বই থেকে সরাসরি পাবো। এটা কোনোভাবে বানিয়ে লেখার কোনো স্কোপ নেই, নিজের মতো করে মন গড়া কোনো উত্তর দেওয়াও পসিবল না, দিলেই কিন্তু 0 হয়ে যাবে। আচ্ছা, খ নম্বরটা দেখো, মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা ব্যাখ্যা করো। এখন মূলধন গঠন করতে গিয়ে সঞ্চয়ের ভূমিকা আছে কিনা, এটারই কিন্তু একটা টপিক আছে। তোমরা নিশ্চয় মনে আছে যে মূলধন গঠনের ধাপ, মূলধন কিভাবে গঠন হবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ কয়েকটা ধাপ অতিক্রম করে কিন্তু মূলধন গঠন হয়। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে মূলধন থেকেই কিন্তু সঞ্চয় তৈরি হয়, সঞ্চয় থেকেই কিন্তু মূলধন তৈরি হয়। এই বিষয়টাও কিন্তু আমরা আমাদের আলোচনার মধ্যে পড়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এটাও কিন্তু আমরা বইয়ের সহযোগিতা ছাড়া কিন্তু আনসার করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? দেখো 1 এবং 2, দুইটা কোশ্চেনের আনসার যদি আমরা জানতে চাই বা লিখতে চাই ভালোভাবে, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? বই পড়তে হবে। বইয়ের হেল্প ছাড়া কিন্তু এই দুইটা কোশ্চেন আনসার কোনোভাবেই সম্ভব না। নাম্বার 3 দেখো, মিস্টার রশিদ উৎপাদনের কোন উপকরণের অভাবে পণ্যের যোগান বৃদ্ধি করতে পারছেন না, ব্যাখ্যা করো। এখন একটু খেয়াল করো, মিস্টার রশিদ উৎপাদনের কোন উপকরণের সাহায্যে, মিস্টার রশিদ উৎপাদনের কোন উপকরণের সাহায্যে বা কোন উপকরণের অভাবে পণ্যের যোগান বৃদ্ধি করতে পারছেন না। তার মানে তার ইচ্ছা আছে সে সাপ্লাই আরো বাড়াবে, কিন্তু তারপরে নিশ্চয়ই উৎপাদনের যে উপকরণগুলো, আমরা যে উপকরণগুলোর কথা বলছিলাম, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, নিশ্চয় মনে আছে তোমাদের। এই 4টি উপাদানের মধ্যে কোন উপকরণের অভাবে তিনি তার পণ্যের যোগান বৃদ্ধি করতে পারছেন না, এই বিষয়টা কিন্তু আমাদের এই উদ্দীপক থেকে আইডেন্টিফাই করতে হবে। তো এখন এটা যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে কিভাবে এটা পসিবল? এক্সকিউজ মি, এটা পসিবল হচ্ছে আমাদের এই উদ্দীপকটা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় পড়তে হবে আগে, ভালো করে পড়ার পরে আমরা কিন্তু খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যদি আমাদের পুরো চ্যাপ্টার সম্পর্কে ভালো ধারণা থাকে। আর চ্যাপ্টার সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে কিভাবে? দেখো আমাদের একটু খেয়াল করে দেখো যে মিস্টার রশিদ উৎপাদনের কোন উপকরণের অভাবে পণ্যের যোগান বৃদ্ধি করতে পারছে না, তাহলে তার প্রবলেমটা কি আমরা কিন্তু উদ্দীপকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। একটু খেয়াল করে দেখো যে কিন্তু স্থানের অভাবে কারখানার আয়তন বৃদ্ধি করতে না পারায় যোগান বৃদ্ধি করতে পারছে না। এখানে কিন্তু বলে দিচ্ছে সে উদ্দীপকের মধ্যে কিসের অভাবে? স্থানের অভাবে। স্থানের অভাবে সে কি করতে পারছে না? তার কারখানার আয়তন বৃদ্ধি করতে পারছে না, আর এর ফলে সে যোগানও বৃদ্ধি করতে পারছে না। তাহলে আমরা কোন জিনিসটার অভাব এখানে দেখতে পেলাম? কোন উপকরণের অভাব দেখতে পেলাম? তোমরা কি বলতে পারবে? একটু বলো তো দেখি কেউ। স্যার ভূমি। ভূমি, এক্স্যাক্টলি। তাহলে এই যে তুমি দেখো ভূমি, এই যে তোমরা এটা বলতে পারলে, কেন বলতে পারলে? কি কারণে এটা বলা সম্ভব হলো আমাদের পক্ষে? কারণ আমরা ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো পড়েছি, তাই না? এই বিষয়গুলো পড়ে কিন্তু আমাদের মোটামুটি একটা নলেজ কিন্তু আমরা আর্ন করতে সক্ষম হয়েছি, যে কারণে কিন্তু আমরা এটা পড়ে কিন্তু বুঝতে পারছি যে আসলে ভূমির কারণে, কারণ ভূমির অভাবের কারণে আমরা এখানে আমাদের যে যোগান যে বৃদ্ধি করা দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এটা হচ্ছে একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা তখনই, এই সমস্যার সমাধানটা আমরা তখনই দিতে পারবো যখন আমাদের বইয়ের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে আমার ধারণা থাকবে। নাম্বার 4 দেখো, মিস্টার রশিদ উদ্দীপকে মিস্টার রশিদের কাজ এবং কর্মীদের কাজ এক নয়। দেখো ওই কারখানাতে মিস্টার রশিদ হচ্ছে এখানে উদ্দীপক, তাই না? সে হচ্ছে মালিক, আর কর্মীরা যারা কাজ করছে, এখন এই উভয়ের কাজ কি একই রকম? অর্থাৎ মিস্টার রশিদের কাজ এবং ওই প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ি আছে তাদের সবার কাজ একই রকম কিনা বলছে কোশ্চেনে কিন্তু এখানে বলে দিচ্ছে যে কাজ রশিদের কাজ এবং কর্মীদের কাজ এক নয়। এখানে কিন্তু কথাটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছে সে যে মিস্টার তোমার রশিদের কাজ এবং কর্মীদের কাজ আসলে এক নয়। হ্যাঁ, এখন তুমি এই বিষয়ে একমত কিনা? মানে কোশ্চেনের আনসারটা কিন্তু দিয়ে দিছে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে তুমি এই বক্তব্যের সাথে আসলে একমত কিনা। উদ্দীপকে মিস্টার রশিদের কাজ এবং কর্মীদের কাজ এক নয় বলেই দিচ্ছে, কিন্তু আনসারটা বলেই দিচ্ছে এখানে, কিন্তু বলছে যে তুমি কি একমত, মানে এই ইসের সাথে, এই বক্তব্যের সাথে তোমার মত
সেম কিনা, মানে তুমি একমত পোষণ করো কিনা। যদি করো, যদি বলো যে হ্যাঁ আমি একমত, আসলে মিস্টার রশিদের কাজ এবং কর্মীদের কাজ এক নয়, তাহলে বলছে যুক্তি সহকারে তোমার মতামত তুলে ধরো। তার মানে কেন তুমি মনে করছো যে এটা এক নয়, তাহলে এটা কি করতে হবে, যুক্তি সহকারে তোমার এটার আনসার তুলে ধরতে হবে বা ব্যাখ্যা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে 4টা কোশ্চেন পেলাম আমরা এখানে। একটা হচ্ছে শ্রমের গতিশীলতা কি, যেটা মার্কস হচ্ছে 1। খ নম্বর হচ্ছে মূলধন গঠনের সঞ্চয়ের ভূমিকা কি, ব্যাখ্যা করো, এটার মার্কস হচ্ছে 2। আর এরপরে যেটা আসছে মিস্টার রশিদের উৎপাদনের কোন উপকরণের অভাবে পণ্যের যোগান বৃদ্ধি করতে পারছেন না, ব্যাখ্যা করো। এই কোশ্চেনের মার্কস হচ্ছে 3। আর নাম্বার ঘ হচ্ছে উদ্দীপকে মিস্টার রশিদের কাজ ও কর্মীদের কাজ এক নয়, তুমি কি একমত, যুক্তি সহকারে মতামত দাও। এই কোশ্চেনের আনসারের হচ্ছে মার্কস হচ্ছে 4। তাহলে আমরা দেখলাম 4 3 2 1 বা 1 2 3 4, তাহলে টোটাল মার্কস কত, 10। এইভাবে একটা সিকিউর কিন্তু মার্কস হচ্ছে টোটাল 10, এবং এই 10 এর মধ্যে কিন্তু 10 পাওয়া পসিবল, এই কথাটা সবসময় মনে রাখবা। 10 এর মধ্যে কিন্তু 10 পাওয়া পসিবল, সম্ভব, এটা অসম্ভব কিছু না। তাহলে কিভাবে আমরা সেটা পাবো, আনসারটা আমাদেরকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে। প্রেজেন্টেশন যদি সুন্দরভাবে আমরা না করতে পারি, যথাযথভাবে সঠিক আনসার যদি আমি না লিখতে পারি, এখন যদি আমরা চিন্তা করি যে বানাই ছাড়াই কোনো রকম লিখে দেবো, নিজে যা বুঝি তাই, তাহলে তো হবে না। কারণ বইয়ের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, তাহলে কোনোভাবেই তুমি এটা লিখতে পারবে না, এটা পসিবলই না। কারণ তুমি 1 এবং 2 যদি না পারো আনসার করতে, তখনই কিন্তু ধরে নেওয়া হবে তার মানে তোমার বইয়ের সাথে আসলে কোনো সম্পর্ক নাই। তখন যতই তুমি 3 এবং 4 অনেক কথাবার্তা লেখো না কেন, অনেক বেশি কথা, অনেক আলোচনা করলে, অনেক যুক্তি দেখালে, কিন্তু তখন কিন্তু তোমার দুর্বলতা আমরা ধরে ফেলবো। কিভাবে ধরে ফেলবো, কারণ তোমার বই তুমি পড়ো নাই, বই সম্পর্কে তোমার কিন্তু নলেজ নাই। হ্যাঁ, তুমি শুধু চাপা মারছো, অথবা আরেকজনের হেল্প নিয়ে তুমি এটা কোনোভাবে লিখছো আর কি, হিন্টসটা ধরে তারপর তুমি তোমার মতো করে লিখে ফেলছো। আমরা কিন্তু এই জিনিসটা বুঝবো। এই জন্য তুমি 1 এবং 2 এই দুইটা কোশ্চেন আনসার করতে হলে একদম বইয়ের হেল্প ছাড়া কোনোভাবে সম্ভব না। 3 এবং 4 মানে অর্থাৎ গ এবং ঘ এর আনসারটাও দিতে গেলে কিন্তু বইয়ের হেল্প লাগবে। বইয়ের সহযোগিতা, বইয়ের কনসেপ্ট যদি তোমার না থাকে, তাহলে সেটার আনসার দেওয়া পসিবল না। তাহলে কোশ্চেন হচ্ছে যে কিভাবে আমরা 10-এর মধ্যে 10 পাওয়া সম্ভব, কিভাবে আনসারটা আমরা লিখলে 10-এ 10 পাবো এবং ভালো রেজাল্ট করতে পারবো, প্রত্যেকেই আমরা A+ পাবো, এটা কিভাবে পসিবল, সেই বিষয়টাই আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। দেখো আমি এটা নমুনা আনসারটা দিয়ে দিয়েছি, নেক্সট স্লাইডে তোমরা এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো এখানে সমাধানটা দিয়ে দেয়া, দেখো এই যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের আনসারটা কিভাবে লিখতে হবে, সেই আনসারটা আমরা মূলত এখানে এক্সপ্লেন করার চেষ্টা করবো এখন। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো যে প্রথমে যেটা আসছে, দেখো শ্রমের গতিশীলতা বলতে কি বুঝি আমরা। তাহলে দেখো অ্যানসারটা 1 মার্কসের আনসারটা হবে, খুব বেশি বড় করার দরকার নেই এখানে, কিন্তু সঠিক আনসারটা তোমাকে লিখতে হবে, একটা সেন্টেন্সের মাধ্যমে লিখলেই হবে, তোমার অনেক বড় করার দরকার নেই। তুমি লিখতে পারলে লিখতে পারো, কিন্তু সেখানে সময় নষ্ট করার কোনো জরুরি না। মূল বিষয়টা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যে সঠিক আনসারটা হতে হবে, যেন এটা কোনোভাবে ভুল আনসার দেওয়া যাবে না। অনেক কথা তুমি লিখলে কিন্তু সঠিক আনসারটা, মূল কথাটা এখানে থাকলো না, কোনো লাভ হবে না, এটা কিন্তু জিরো হয়ে যাবে। এই জন্য তুমি অল্প কথা লেখো, একটা সেন্টেন্সের মাধ্যমে তুমি আনসারটা দাও, কোনো প্রবলেম নাই, কিন্তু সেটার জন্য যথাযথ হয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো শ্রমের গতিশীলতা বলতে কি বোঝানো হচ্ছে, কিভাবে আমরা আনসারটা লিখছি। শ্রমের গতিশীলতা হলো কোন শ্রমিকের এক এলাকা থেকে অন্য এলাকায়, এক পেশা থেকে অন্য পেশায়, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে, এক দেশ থেকে অন্য দেশে যে গমন করা, এটাকেই মূলত আমরা শ্রমের গতিশীলতা বলি। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে চলে গেল, এক দেশ থেকে আরেক দেশে চলে গেল, এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে সে কাজ করছে, এই যে তার মানে একজন শ্রমিক তার এক জায়গা থেকে অন্য জায়গায় যে তার মুভমেন্ট, এই মুভমেন্টটাকে মূলত বলা হয় শ্রমের গতিশীলতা। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। খ নম্বরটা দেখো, সঞ্চয়, খ নম্বর কোশ্চেনটা কি ছিল এটা আমরা আগে দেখে নিই, তারপরে আমরা আনসারটা বলবো। ডিয়ার স্টুডেন্ট, খ নম্বরটা হচ্ছে মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা ব্যাখ্যা করো। মূলধন গঠনে আসলে সঞ্চয়ের কি ভূমিকা আছে একটু খেয়াল করে দেখো তোমরা। সঞ্চয় মূলধন গঠনের হচ্ছে ভিত্তি, সঞ্চয় হচ্ছে মূলধন গঠনের ভিত্তি, তাই মূলধন গঠনের সঞ্চয়ের ভূমিকা কিন্তু অপরিসীম। এখানে মনে রাখতে হবে যে এই কোশ্চেনের আনসারটা কিন্তু 2টা প্যারাতে লিখতে হবে। কয়টা প্যারাতে লিখতে হবে? 2টা প্যারাতে লিখতে হবে। প্রথম কোশ্চেনটা কিন্তু আমরা একটা প্যারার মাধ্যমে শেষ করব,
প্রথম ক নম্বরে জাস্ট একটা প্যারা হবে, এটা মনে রাখবা, সেটা একটা সেন্টেন্স হোক আর দুইটা সেন্টেন্স হোক সমস্যা নেই, একটা প্যারা। কিন্তু খ নম্বরের অ্যান্সারটা সবসময় মনে রাখবা দুইটা প্যারার মাধ্যমে আমরা শেষ করব। তাহলে প্রথমেই বলছে যেটা ব্যাখ্যা করতে বলছে, প্রথমে আনসারটা যথাযথভাবে দিয়েই তারপর সেটা একটু এক্সপ্লেন করতে হবে। তো বলছে যে সঞ্চয় হচ্ছে মূলধন গঠনের ভিত্তি। এটা তোমরা নিশ্চয়ই আমরা যখন আলোচনা করেছিলাম, থিওরিটিক্যাল যে আলোচনা করছিলাম, তখন নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সেটা তোমরা এখন বুঝতে পারবে নিশ্চয়। সঞ্চয় হচ্ছে মূলধন গঠনের ভিত্তি, তাই মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা অপরিসীম। এখন এটা কেন সেটা এক্সপ্লেন করতে হবে। দেখো, সঞ্চিত অর্থ থেকে মূলধনী জিনিসপত্র ক্রয়ে বিনিয়োগ করা হলে তাকে মূলধন গঠন বলে। অর্থাৎ আমরা যে সেভিংস করব, আমরা সেটা চাকরি করে হোক, ব্যবসা করে হোক, ব্যবসা করে আমরা প্রফিট পাই, সেই প্রফিটের একটা অংশ কিন্তু আমরা সঞ্চয় করি। চাকরি করে সেই চাকরি থেকে যে বেতন পাই সেটার একটা অংশ আমরা কি করি, হয়তো সেভিংস করি। পরবর্তীতে এই সেভিংস থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমরা কোনো একটা ব্যবসায় আমরা সেটা বিনিয়োগ করে থাকি। এই যে পরিমাণ অর্থ, অর্থাৎ সেভিংস থেকে যে পরিমাণ অর্থ আমরা ব্যবসায় বিনিয়োগ করছি, সেটাই সেই অংশটুকুই হচ্ছে বেসিক্যালি মূলধন। সেভিংসের কিন্তু পুরো টাকাটা মূলধন না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সেভিংসের যে অংশটুকু আমরা পুনরায় বিনিয়োগ করছি বা পুনরায় কোনো ব্যবসায়িক কাজে নিয়োজিত করছি, সেই পরিমাণ অংশটাকে মূলত আমরা মূলধন হিসেবে গণ্য করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো বলছে সঞ্চয়ের পুরোটা মূলধন গঠনের মধ্যে অন্তর্ভুক্ত, বরং সঞ্চয়ের যতটুকু পুনরায় বিনিয়োগ হয়, তাহলে কি বললো যে সঞ্চয়ের পুরোটা মূলধন গঠনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সঞ্চয়ের পুরোটা মানে সঞ্চয়ের পুরোটাই মূলধন গঠনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, কিন্তু সঞ্চয়ের যতটুকু পুনরায় বিনিয়োগ হয় ততটুকু মূলধন গঠনের জন্য অন্তর্ভুক্ত। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে সঞ্চয়ের পুরো অর্থটা কিন্তু মূলধন গঠনের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে তা কিন্তু নয়। এখানে বলা হচ্ছে যে সঞ্চয়ের যতটুকু পুনরায় বিনিয়োগ হবে ততটুকুই কিন্তু মূলধন গঠনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই সঞ্চয়ের যে অংশ বিনিয়োগ হয় সেই অংশই হচ্ছে মূলধন গঠন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে মূলধন গঠন হচ্ছে সঞ্চয়ের যে অংশটুকুই মূলত আমরা বিনিয়োগ করব, সেই অংশটুকুই মূলত আমরা মূলধন হিসেবে গণ্য করব। এই যে তাহলে এটা ব্যাখ্যা করা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কত মার্কস? 2 মার্কসের আনসার। এরপরে দেখো গ নম্বর কোশ্চেনটা। গ নম্বর কোশ্চেনে বলা হচ্ছিল যে মিস্টার রশিদ উৎপাদনের কোন উপাদানের অভাবে সে যোগান বৃদ্ধি করতে পারছে না। এটা নিশ্চয় তোমরা আমাদের ওই কোশ্চেনটা যখন আমরা আলোচনা করছিলাম তখনই তুমি এটা আনসারটা দিতে পারছিলে তোমরা। মিস্টার রশিদ উৎপাদনের ভূমি উপকরণের অভাবে পণ্যের যোগান বৃদ্ধি করতে পারছে না। এটাগুলো একদম এক কথায় এটা রাইট আনসারটা তুমি দিয়ে ফেললে। এখন কোশ্চেন হচ্ছে যে এটা মনে রাখবা যে এই কোশ্চেনের আনসারটা কিন্তু 3টা প্যারাতে লিখতে হবে। সবসময় মনে রাখবে কয়টা প্যারাতে লিখতে হবে? 3টা প্যারাতে। প্রথমে যে কোশ্চেনটা ডাইরেক্ট থাকবে, ডাইরেক্ট আনসারটা আমরা এখানে লিখে ফেলবো। মানে এটা কিন্তু মূল বিষয়, কোন উপকরণের মাধ্যমে? ভূমি উপকরণ। এখন এই উপকরণটাই তুমি যদি না জানো তাহলে ব্যাখ্যাটা তুমি কিভাবে লিখবে? এটা তো সম্ভবই না। তাহলে কোন উপকরণের মাধ্যমে, এটা জানতে গেলেই কিন্তু তোমার বইয়ের নলেজটা তোমার দরকার। তা না হলে তুমি কিন্তু ব্যাখ্যা মনে করো চাপা দিতে গেলেও কিন্তু তোমাকে কি থাকতে হবে? নলেজ থাকতে হবে। সেই নলেজটা কিন্তু তুমি বই ছাড়া কোনোভাবেই আর্ন করতে পারবে না। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে এখন একটু খেয়াল করো, ভূমি হলো প্রকৃতি প্রদত্ত বিভিন্ন সম্পদ, যেমন ভূপৃষ্ঠ, পানি, বায়ু, আলো ইত্যাদির সমষ্টিই মূলত হচ্ছে ভূমি। তো অর্থনীতিতে ভূমির আওতা কিন্তু অনেক ব্যাপক। যেমন হচ্ছে ভূমি উর্বরা শক্তি, বায়ু, পানি, আলো, খনিজ সম্পদ, হ্যাঁ, নদ নদী, এরকম সবকিছুই কিন্তু মূলত ভূমির অন্তর্ভুক্ত। তো এখন কোশ্চেন হচ্ছে যে উদ্দীপক হতে মিস্টার রশিদ নারায়ণগঞ্জে একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা গড়ে তোলেন। বিদেশে তার পণ্য সামগ্রীর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, কিন্তু স্থানের অভাবে তিনি আয়তন বৃদ্ধি করতে পারছেন না, যেটা কিন্তু উদ্দীপকের মধ্যেই বলা আছে। এখানে স্থান হচ্ছে উৎপাদনের উপকরণ, ভূমির অভাব। অর্থাৎ স্থানের যে বিষয়টা, এটা মূলত উৎপাদনের যে উপকরণ সেটা হচ্ছে ভূমির অভাবের কারণে মূলত এটা পারছে না তিনি। কারণ ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে বোঝায় যা উৎপাদন কাজে ব্যবহৃত হয়। সে কারণে আমরা বলতে পারি ভূমির অভাবে মিস্টার রশিদ পণ্যের যোগান বৃদ্ধি করতে পারছেন না। তাহলে ব্যাখ্যাটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু তোমরা আরো সুন্দরভাবে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তোমরা তোমাদের মতো করে অনেক সুন্দরভাবে এটা ব্যাখ্যা করার কোনো সুযোগ আছে। আমরা জাস্ট মোটামুটি তোমাদের কাছে স্যাম্পল তুলে ধরছি যে কিভাবে এটার আনসারটা আমরা লিখতে পারি বা উপস্থাপন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে মিস্টার রশিদ কিন্তু এখানে যেটা করছিল, যে উপকরণের অভাব সেটা হচ্ছে ভূমি উপকরণের অভাব,
আর কেন ভূমি উপকরণের অভাবটা, সেটাই মূলত নেক্সট দুইটা টপিক মানে প্যারার মাধ্যমে সেটার আনসারটা আমাদেরকে উপস্থাপন করতে হবে। এবার চলে আসে ঘ নম্বর। ঘ নম্বরের যে আনসারটা, সেই ঘ নম্বরের আনসারটা মূলত আমাদেরকে 4টি প্যারাতে ভাগ করে লিখতে হবে। মনে রাখবে কয়টা প্যারা হবে? 4টি প্যারা হবে। তাহলে 1 মার্কসের কোশ্চেন ক 1টা প্যারা, খ নম্বর কোশ্চেনের আনসার হবে 2 মার্কসের 2টা প্যারা, গ নম্বর কোশ্চেনের আনসার 3 মার্কসের 3টা প্যারা, ঘ নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে 4 মার্কসের, এটার 4টা প্যারা হবে। এই কথাটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ঘ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তারপর আমরা আবার একটু পড়ে নিচ্ছি। দেখো, উদ্দীপকে মিস্টার রশিদের কাজ এবং কর্মীদের কাজ এক নয়। তুমি কি একমত? যদি একমত হও যুক্তি সহকারে মতামত দাও। একমত নাও হতে পারো, তাহলে সেক্ষেত্রেও যুক্তি দিতে হবে, আবার একমত হলে সেটারও এক্সপ্লেন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো যা যাক কিভাবে আমরা এটা আনসারটা তৈরি করব। দেখো, উদ্দীপক মিস্টার রশিদের কাজ হলো মানসিক শ্রম আর কর্মীদের কাজ হলো কায়িক শ্রম। দেখো, মিস্টার রশিদের কাজ হচ্ছে মানসিক শ্রম, আর তোমার রশিদ হচ্ছে মালিক, তিনি যে শ্রমটা দিচ্ছে সেই শ্রমকে আমরা বলছি মানসিক শ্রম। আর কর্মীদের কাজ হচ্ছে কায়িক শ্রম। কর্মীদের কাজটা হচ্ছে কায়িক, মানে ফিজিক্যাল যে পরিশ্রম, এটা হচ্ছে কর্মীরা করে। আর মিস্টার রশিদ কিন্তু কায়িক শ্রম না, সে মূলত কি করে, সে হচ্ছে মানসিক শ্রম এখানে ব্যয় করে থাকে। এরপরে বলছে যে আমি মূলত, দেখো, তাই আমি মনে করি উভয় পক্ষের কাজ এক নয়। এটা গেল প্রথম কোশ্চেন অ্যান্সার। আমরা আগেই বলছি যে দুইজনের কাজ আসলে এক না। কেন? কারণ একজন হচ্ছে মানসিক শ্রম দিচ্ছে, আর একজন হচ্ছে ফিজিক্যাল শ্রম অর্থাৎ কায়িক শ্রম দিচ্ছে। তার মানে দুইজনের শ্রম কিন্তু আলাদা, দুই পক্ষের। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পণ্য বা সেবা উৎপাদনের জন্য মানুষের শারীরিক বা মানসিক পরিশ্রমকেই শ্রম বলে। শ্রমকে 5 ভাগে ভাগ করা যায়, এর মধ্যে শারীরিক শ্রম এবং মানসিক শ্রম হচ্ছে অন্যতম। মানুষ শারীরিক বা কায়িক শ্রম দিয়ে কোনো কাজ করলে তাকে শারীরিক বা কায়িক শ্রম বলে। মানুষ যখন তার শারীরিক শ্রম না দিয়ে বরং তার মনন প্রজ্ঞা বা বুদ্ধিমত্তা দিয়ে কোনো কাজ করে, তখন তাকে আমরা মূলত মানসিক শ্রম বলে থাকি। এটা গেল 2 নম্বর প্যারা। এবার চলে আসো 3 নম্বর প্যারাতে কি বলছে একটু খেয়াল করো। উদ্দীপক হতে মিস্টার রশিদ একজন উদ্যোক্তা ও সংগঠক। উদ্দীপক হতে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে মিস্টার রশিদ হচ্ছে একজন উদ্যোক্তা বা সংগঠক। নারায়ণগঞ্জে তিনি একটি রপ্তানিমুখী কারখানা প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে তার এই প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা প্রত্যক্ষভাবে পণ্য উৎপাদন করছেন, আর তিনি পরোক্ষভাবে ব্যবসায় তার শ্রম বা নিয়োজিত করছেন। অর্থাৎ তার শ্রম এবং অর্থ কিন্তু সে বিনিয়োগ করছে পরোক্ষভাবে। আর তার আন্ডারে যে সমস্ত শ্রমিকরা কাজ করছে তারা মূলত ফিজিক্যালি সমস্ত ভাবে তারা তাদের শ্রমটাকে নিয়োগ করছেন। তো 4 নম্বর প্যারাতে যেটা বলা হচ্ছে, দেখো, যে কারখানা পরিচালনা করতে মিস্টার রশিদ মেধা, মনন, ঝুঁকি গ্রহণ, পরিকল্পনা, সংগঠনের মতো কাজ করতে হচ্ছে তাকে। সেগুলো সবই হচ্ছে বুদ্ধিদীপ্ত বা মানসিক শ্রম। অন্যদিকে কারখানার শ্রমিকদের তাদের শারীরিক শক্তি কাজে লাগিয়ে তাদের কাজ করতে হচ্ছে। তাদের কাজটি শারীরিক বা কায়িক শ্রমের অন্তর্ভুক্ত। তাই এই সমস্ত যুক্তিসঙ্গত কারণে উদ্দীপকে মিস্টার রশিদের কাজ এবং কর্মীদের কাজ এক নয়, এই বক্তব্যটির সাথে আমি একমত। তার খেয়াল করো, তাহলে আমরা দেখো বলা হয়েছিল যে উদ্দীপকে মিস্টার রশিদের কাজ এবং শ্রমিকদের কাজ এক নয়, এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য বলছিল। তা আমরা কি করলাম, আমরা দেখো 4টি ধাপে এটা ব্যাখ্যা করে শেষে আমরা যেটা বলে দিলাম যে সুতরাং এ সকল কারণে উদ্দীপকে মিস্টার রশিদের কাজ এবং কর্মীদের কাজ যে এক নয়, এই বক্তব্যটির সাথে আমরা যে একমত, এই বিষয়টি কিন্তু আমরা উপস্থাপন করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা কিভাবে আনসার তৈরি করতে হবে এটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এবার আমি একটা কোশ্চেন দিয়ে দিয়েছি, দেখো এখানে সেই কোশ্চেনটা নমুনা কোশ্চেন হিসেবে দিয়েছি এবং তোমরা এটার আনসারটা তৈরি করার চেষ্টা করবে। এটা কুমিল্লা বোর্ড 2017 সালে পরীক্ষাতে এসেছিল। যাও দেখো, এটা আমাদের সময় খুবই কম আছে, আমি একটু তারপর সংক্ষেপে আলোচনা করি। জনাব জামিল জেক্স ফ্যাশন নামক একটি গার্মেন্টস শিল্প থেকে সুপরিচিত হক ফ্যাশনে একই পদে যোগদান করেন। এই প্রতিষ্ঠানটি বিদেশে তাদের পোশাক রপ্তানি করে অত্যন্ত সুনাম অর্জন করেছে। জনাব জামিল দেখলেন এই প্রতিষ্ঠানটি কর্মীদের দক্ষতার ব্যাপারে অত্যন্ত সচেতন এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় হাতে কলমে শিক্ষার উদ্যোগ নিয়ে থাকেন। এখানে কোশ্চেনটা